মহিলাটি যখন তার ছেলের জন্য জলখাবার তৈরি করতে রান্নাঘরের দিকে যাচ্ছিল তখনই সে পায়ের নিচে ঠান্ডা জল অনুভব করে। খানিকটা ঘাবড়ে গিয়ে সে জানালার দিকে ছুটে যায়। বাইরে তাকাতেই তার বুক ধরফর করে ওঠে। পুরো শহর জলে ডুবে গেছে, চারদিকে শুধু জল আর জল। দৃশ্যটি দেখে অ্যানা স্তব্ধ হয়ে যায়। আতঙ্কে সে দ্রুত তার বাবা মাকে ফোন করে। হাত কাঁপছিল তার। কল কানেক্ট হতেই সে জিজ্ঞেস করে, তোমরা ঠিক আছো তো? তার মাও বলে, এখানেও একই অবস্থা, এখানেও চারদিকে জল থুই থুই করছে। ঠিক তখনই বিল্ডিংয়ের অ্যালার্ম বেজে ওঠে। ম্যানেজমেন্ট থেকে ওয়ার্নিং দেওয়া হয় যে এক ভয়ানক বন্যা এসেছে এবং পানি 3 তলা পর্যন্ত চলে এসেছে। বিদ্যুৎ না থাকায় লিফট বন্ধ হয়ে পড়ে আছে, তাই সবাইকে বাঁচার জন্য সিঁড়ি দিয়ে ওপরের তলায় উঠতে বলা হয়। অ্যানা দ্রুত তার এবং ছেলের কাপড় গোছাতে শুরু করে। তখনই তার কাছে জো নামের এক পুলিশ অফিসারের ফোন আসে। জো জানায় তাকে অ্যানাদের উদ্ধার করার দায়িত্ব দেওয়া হয়েছে। সে অ্যানাকে সব জিনিসপত্র ফেলে শুধু ছেলেকে নিয়ে ওপরের দিকে যেতে বলে। এখানে আমরা জানতে পারি অ্যানা আসলে একজন ডাক্তার এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও ন্যাচারাল ডিজাস্টার স্পেশালিস্ট। সে আগে থেকেই আন্দাজ করেছিল এমন কোনো প্রলয় ঘটতে পারে। অ্যানা ছেলের ওষুধের ব্যাগটা নিয়ে জিনকে পিঠে তুলে বাইরে বেরিয়ে আসে। বাইরে তখন হুলুস্থুল কাণ্ড, চারদিকে শুধু জল আর জল। সবাই বাঁচার জন্য ওপরের দিকে ছুটছে, ফলে সিঁড়িতে প্রচণ্ড ভিড়। কোনো উপায় না দেখে সে আবার মেন সিঁড়ির দিকে ফিরে আসে। সেখানে সে সামনের বিল্ডিংয়ে পুলিশ অফিসার জোকে দেখতে পায়। অ্যানা তাকে ইশারা করে, কিন্তু পর মুহূর্তেই খেয়াল করে জিন তার সাথে নেই। সে দেখে জিন পাশের এক প্রতিবেশীর ফ্ল্যাটে ঢুকে যাচ্ছে। অ্যানা দৌড়ে সেখানে তাকে খুঁজতে যায়, কিন্তু তখনই পানির বিশাল ঢেউ তাদের দিকে এগিয়ে আসতে দেখে। জানলা ভেঙে পানি ভেতরে ঢুকে পড়ে। সে পানির নিচে জিনকে খুঁজতে থাকে। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর অবশেষে সে তার ছেলেকে খুঁজে পায়, কিন্তু জিন তখন জ্ঞান হারিয়ে ফেলেছে। অ্যানা জ্ঞান ফিরিয়ে আনার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। অ্যানা দরজা খোলার আপ্রাণ চেষ্টা করতেও পানির চাপে তা খুলছিল না। তখনই দেবদূতের মতো সেখানে হাজির হয় জো। সে দরজা খুলে তাদের উদ্ধার করে এবং জিনকে সিপিআর দিয়ে জ্ঞান ফিরিয়ে আনে। এরপর জো তাদের রেস্কিউ করেছে বলে তাদের রিপোর্ট রেকর্ড করে। জো বলে তাদের এখন ছাদের দিকে যেতে হবে, সেখানে হেলিকপ্টার আসবে। সিঁড়িতে ওঠার সময় অ্যানা জোকে জিজ্ঞেস করে বৃষ্টির পানি কেন সমুদ্রের পানির মতো নোনা। তখন জো বলে একটি ছোট্ট গ্রহ অ্যান্টার্কটিকায় আছড়ে পড়েছে। এর ফলে সেখানকার সব বরফ গলে গিয়ে সমুদ্রের পানি বৃষ্টির সাথে মিশে এক মহাপ্রলয়ের সৃষ্টি করেছে, আর এই কারণেই পুরো জাপান পানির নিচে তলিয়ে গেছে। জো বলে তারা এখন যে 30 তলা বিল্ডিংয়ে আছে, পানির স্তর বাড়ার কারণে কিছুক্ষণ পর সেটাও ডুবে যাবে। অ্যানা অবাক হয়ে জিজ্ঞেস করে এত বড় দুর্যোগের কথা এক্সপার্টরা আগে কেন জানায়নি। জো বলে তারা জানত, কিন্তু সঠিক প্রস্তুতি নিতে দেরি করে ফেলেছে। সে আরও এক ভয়ানক তথ্য দেয়, আজই পৃথিবী থেকে মানবজাতি সম্পূর্ণ বিলুপ্ত হতে যাচ্ছে। জো অ্যানাকে বলে তাকে বাঁচানোর আসল কারণ হল অ্যানা সেই দুইজন বিজ্ঞানী যারা এআই এর মাধ্যমে হিউম্যান ইমোশন সিস্টেম তৈরি করেছিল। অ্যানার কাঁধেই এখন নতুন এক মানব প্রজাতি তৈরির দায়িত্ব। তাদের ম্যানেজার হিউন নিখোঁজ, তাই অ্যানাই এখন শেষ ভরসা। ল্যাবে ইতিমধ্যেই মানুষের মতো দেখতে শরীর তৈরি করা আছে, যাদের বুদ্ধিমত্তা এবং বংশবৃদ্ধির ক্ষমতা আছে। শুধু বাকি আছে তাদের মধ্যে মানবিক আবেগ বা ইমোশন সিস্টেম ইনস্টল করা। জো বলে ল্যাবে পৌঁছলেই অ্যানা সব পরিষ্কার বুঝতে পারবে। এরপর জিন বাথরুমে যেতে চাইলে তারা 15 তলার একটি অ্যাপার্টমেন্টে আশ্রয় নেয়। জো লুকিয়ে তার হেডকোয়ার্টারে রিপোর্ট করে। তার হাবভাব দেখে বোঝা যায় সে অ্যানার কাছে কিছু একটা গোপন করছে। অ্যানা তখন তার মাকে শেষবারের মতো ফোন করে। তার মা জানায় সে বাঁচার আশা ছেড়ে দিয়েছে এবং অ্যানাকে শুধু নিজের ও জিনের জীবন বাঁচাতে বলে। কান্নারত অবস্থায় অ্যানা ফোন কেটে দেয়। ঠিক তখনই জো সেখানে এসে বলে জিনের শরীর খারাপ করছে। অ্যানা গিয়ে দেখে জিনের সুগার অ্যাটাক হয়েছে। ওষুধের ব্যাগ হারিয়ে যাওয়ায় অ্যানা পাশের এক ফ্ল্যাটে ঢুকে চিনি দিয়ে জুস বানিয়ে জিনকে খাওয়ায়। জিনের এই অসুস্থতা অ্যানাকে পুরনো এক স্মৃতির কথা মনে করিয়ে দেয়। জানা যায় অ্যানা এবং তার ম্যানেজার হিউন আসলে তাদের নিজেদের ছেলেমেয়েদের জিন এবং ইউজিন ল্যাবে এক্সপেরিমেন্ট হিসেবে তৈরি করেছিল। জিন কোনো সাধারণ মানব শিশু নয়, সেই হিউম্যান ইমোশন সিস্টেমের প্রথম সফল পরীক্ষা। হিউন অ্যানাকে বলেছিল ল্যাব একদিন এই সাবজেক্ট বা বাচ্চাদের তাদের কাছ থেকে কেড়ে নেবে। ততক্ষণে জিনের জ্ঞান ফেরে, বাইরে সূর্য ওঠে এবং ঝড় কিছুটা থামে। জো বলে এটা সাময়িক বিরতি মাত্র। এরপর জো সেই গোপন সত্যটা প্রকাশ করে যা সে এতক্ষণ লুকিয়েছিল। সে বলে ল্যাবে পৌঁছানো মাত্রই জিনকে অ্যানার কাছ থেকে কেড়ে নেওয়া হবে, কারণ সে শুধু ল্যাবের সম্পত্তি। জো আরও বলে সে নিজেও জিনের মতো ল্যাবে তৈরি এক পরিত্যক্ত সন্তান, যাকে তার মা ছেড়ে দিয়েছিল। এ কারণেই জো মানবজাতির এই নিষ্ঠুর স্বভাবকে ঘৃণা করে। ইচ্ছে করেই সে অ্যানাকে এই কষ্টের সত্যিটা জানায়। জো আসলে অ্যানার প্রতিক্রিয়া দেখতে চেয়েছিল, এটা জানার পর যে তার ছেলেকে কেড়ে নেওয়া হবে সে কি করে।
অ্যানা ভেতরে ভেতরে আঘাত পেলেও নিজের আবেগ লুকিয়ে রাখে এবং চুপ থাকে। ঠিক তখনই ঝড় আবার ফিরে আসে। তারা দ্রুত জিনকে নিয়ে অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে পড়ে। সিঁড়ি দিয়ে ওঠার সময় অ্যানা এক দম্পতিকে দেখতে পায়। মহিলাটি গর্ভবতী ছিল এবং তার প্রসব বেদনা শুরু হয়েছিল। স্বামীটি অ্যানার কাছে সাহায্য চায়, কিন্তু জো সাফ জানিয়ে দেয় তাদের হাতে একদম সময় নেই। অ্যানা নিরুপায় হয়ে তাদের কাছে ক্ষমা চেয়ে সামনে এগিয়ে যায়। তখন জিন জিজ্ঞেস করে ওই মহিলার এত কষ্ট হচ্ছে কেন। অ্যানা বোঝায় যে সে একটি শিশুর জন্ম দিতে চলেছে। তখন জিন খুব নিষ্পাপভাবে প্রশ্ন করে, মা, আমাকে জন্ম দেওয়ার সময় তোমারও কি এত ব্যথা হয়েছিল? এই কথা শুনে অ্যানার বুক ফেটে কান্না আসে, কারণ জিন তো প্রাকৃতিকভাবে জন্মায়নি, তাকে ল্যাবে তৈরি করা হয়েছে। অ্যানা কোনো উত্তর দিতে পারে না। সে জিনকে কোল থেকে নামিয়ে কান্নায় ভেঙে পড়ে। জো এসে তাড়া দেয়। আর মাত্র একতলা বাকি, কিন্তু অ্যানা জানিয়ে দেয় সে তার ছেলেকে ছেড়ে কোথাও যাবে না। তখন জো তাকে মিথ্যে ভরসা দেয়। সে কথা দেয় যে সে এমন ব্যবস্থা করবে যাতে জিন অ্যানার সাথেই থাকতে পারে। এই ভরসা পেয়ে তারা ছাদে পৌঁছায়। ছাদে ল্যাবের একটি টিম আগে থেকেই অপেক্ষা করছিল, যার নেতৃত্বে ছিল কিম। কিম জানায় জিনকে তারা নিয়ে যাবে এবং এখন থেকে জিনের পরিচয় নিউ হিউম্যান নম্বর ৭৭। অ্যানাকে ল্যাবে গিয়ে হিউম্যান ইমোশন সিস্টেমের ওপর কাজ চালিয়ে যেতে হবে। সৈন্যরা জোর করে জিনকে মায়ের কাছ থেকে ছিনিয়ে নেয়। অ্যানা তাদের আটকানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। অসহায় অ্যানা দৌড়ে জোয়ের কাছে যায় এবং তার প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দিয়ে সাহায্য চায়, কিন্তু জো তাকে এক বড় ধাক্কা দেয়। সে স্বীকার করে যে সে অ্যানাকে ধোঁকা দিয়েছে। অ্যানা চোখের সামনে এক মর্মান্তিক দৃশ্য দেখে ভেঙে পড়ে। সে দেখে সৈন্যরা তার ছেলে জিনের শরীরে ঘুমের ইঞ্জেকশন পুশ করছে এবং তার মাথা কামিয়ে ফেলছে, যাতে তারা তার ব্রেইন বা মগজ বের করে নিতে পারে। অ্যানা পাগলের মতো কিমের কাছে ছুটে যায় এবং ছেলের প্রাণ ভিক্ষা চায়, কিন্তু কিম নিষ্ঠুরভাবে তা প্রত্যাখ্যান করে। সে জানায় অ্যানার তৈরি করা প্রজেক্ট সফল হয়েছে। এখানে সে জিনের কথাই বোঝাচ্ছিল। কিম আরও জানায় ল্যাব এখন জিনকে ব্যবহার করে তার মতো আরও হাজার হাজার মডেল তৈরি করবে। সে অ্যানাকে মনে করিয়ে দেয় জিনকে তৈরি করার সময় অ্যানা নিজেই এই শর্তে রাজি ছিল। ঠিক সেই মুহূর্তে অ্যানা পেছনে গুলির শব্দ পায়। সে ঘুরে দেখে সৈন্যরা জোকে গুলি করে মেরে ফেলেছে। কিম জানায় এখানে উপস্থিত বাকি সবাইকেও মেরে ফেলা হবে, শুধুমাত্র অ্যানাকেই এখান থেকে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। উপায় না দেখে অ্যানা তার ছেলের কাছে ফিরে আসে। সে জিনকে শেষবারের মতো জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে এবং বিদায় জানায়। এরপর এক বুক কষ্ট আর ট্রমা নিয়ে সে হেলিকপ্টারের দিকে এগিয়ে যায়। হেলিকপ্টারে বসার পরেই দুইজন সৈন্য সেখানে ওঠে। তাদের হাতে জিনের মগজ বা ব্রেন ছিল, যা তার শরীর থেকে আলাদা করে ফেলা হয়েছে। এর পরের দৃশ্যে আমরা অ্যানা এবং জিনকে তার ব্রেইনকে একটি স্পেসশিপে দেখতে পাই। সে ল্যাবের টিমের সাথে স্পেসশিপে অবস্থান করছে, যা পৃথিবীর কক্ষপথে ঘুরছে। সেই সময় সু নামে এক ব্যক্তি অ্যানার সাথে যোগাযোগ করে। সু জানায় সে এই মিশনের প্রধান। সে এক ভয়ঙ্কর খবর দেয়, আগামী ১৫ মিনিটের মধ্যে হাজার হাজার উল্কাপিণ্ড পৃথিবীতে আঘাত হানবে, যার ফলে পৃথিবীর প্রায় সমস্ত প্রাণ ধ্বংস হয়ে যাবে। মানবজাতিকে সম্পূর্ণ বিলুপ্তির হাত থেকে বাঁচাতে ল্যাব থেকে মোট ৭টি স্পেসশিপ লঞ্চ করা হয়েছে। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এগুলো পাঠানো হয়েছে। এই স্পেসশিপগুলোতে যারা আছে তারাই এখন মানবজাতির শেষ বংশধর বা সার্ভাইভার। সু জানায় তারা এখন ইসাবেলা ল্যাবের দিকে যাচ্ছে। সেখানে তারা কৃত্রিম মানব শরীর তৈরি করতে সক্ষম, কিন্তু অ্যানাই একমাত্র ব্যক্তি যে ওই শরীরগুলোতে মানবিক আবেগ বা হিউম্যান ইমোশন ইনস্টল করতে পারে। সু আরও জানায় এবার তারা শুধু শিশু তৈরি করবে না, বরং মা এবং শিশু দুটোই তৈরি করবে। এতে মানব প্রজনন বা রিপ্রোডাকশন দ্রুত হবে। এই নতুন মানব প্রজাতিকে এমনভাবে ডিজাইন করা হবে যেন তারা মহাবন্যার পরের পৃথিবীতেও টিকে থাকতে পারে। কিন্তু অ্যানা তার শেষ কথা বলে। সে জানায় মানবজাতিকে টিকিয়ে রাখতে হলে সবার আগে বেঁচে থাকার ইচ্ছা বা সার্ভাইভাল ইনস্টিংক্ট বুঝতে হবে, আর এটার জন্য মায়ের মমতা বা ম্যাটার্নাল ইনস্টিংক্ট থাকা সবচেয়ে জরুরি। অ্যানা সিদ্ধান্ত নেয় যে এই এক্সপেরিমেন্ট বা পরীক্ষাটি মায়ের উপর চালানো হবে। নিয়ম হলো বাচ্চাকে মায়ের কাছ থেকে লুকিয়ে রাখা হবে। মাকে হাজারো বাধা বিপত্তি আর কষ্টের মধ্য দিয়ে গিয়ে তার সন্তানকে খুঁজে বের করতে হবে। যদি মা ব্যর্থ হয় তবে পুরো এক্সপেরিমেন্ট আবার শূন্য থেকে শুরু করা হবে। আর যদি মা তার সন্তানকে খুঁজে পায় তবেই পরীক্ষাটি সফল বলে গণ্য হবে। সু সতর্ক করে দেয় যদি মা এই পরীক্ষায় ব্যর্থ হয় তবে এর অর্থ হবে মানবজাতির সম্পূর্ণ বিলুপ্তি। অ্যানা কিছু বলার আগেই সামনের একটি স্পেস শিপ ধ্বংস হয়ে যায় এবং তার ধ্বংসবশেষ এসে তাদের শিপে আঘাত করে। এরপর গল্পটি এক নতুন মোড় নেয়। অ্যানা আবার জিনের ডাকে ঘুম থেকে জেগে ওঠে। জিন বলে তাদের অ্যাপার্টমেন্ট সুইমিং পুল হয়ে গেছে। অ্যানা অবাক হয়ে উঠে বসে, কিন্তু এবার একটা অদ্ভুত ব্যাপার চোখে পড়ে। অ্যানার টি শার্টে 491 লেখাটি দেখা যায়। এর মানে হলো অ্যানা 491 বার এই একই ঘটনার মধ্য দিয়ে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তেই জোয়ের ফোন আসে। জো আবার সেই একই কথা বলে, সে অ্যানার নিরাপত্তা ও উদ্ধারের দায়িত্বে আছে। কথা বলার সময় জিন অ্যানাকে তার আঁকা ছবি দেখাতে চায়, কিন্তু অ্যানা তাকে বকা দিয়ে সরিয়ে দেয়, কারণ সে ফোনের দিকে মনোযোগ দিতে চাইছিল। জো তাকে ছাদে যাওয়ার নির্দেশ দেয়।
এবং জিনকে অবশ্যই সাথে নিতে বলে। কিন্তু এবার জিনের কথা শুনে অ্যানার হিউনের সেই সতর্কবাণী মনে পড়ে যায় যে ল্যাব তার ছেলেকে কেড়ে নেবে। বিপদ বুঝতে পেরে অ্যানার সঙ্গে সঙ্গে জোয়ের ফোন কেটে দেয়। সে দ্রুত জিনের ওষুধের ব্যাগ গুছিয়ে নেয় এবং জিনকে খুঁজতে শুরু করে। শেষে জিনকে আলমারির ভেতরে লুকানো অবস্থায় পায়। জিন অভিমান করেছিল, কিন্তু অ্যানা তাকে বোঝায় এখন রাগের সময় নয়, তার কথা শুনতে হবে। জিন মায়ের কথা শোনে। অ্যানা তাকে পিঠে তুলে দ্রুত অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে আসে। বাইরে বেরিয়েই সে সামনের বিল্ডিংয়ে জোকে দেখতে পায় যে তাকে ডাকছিল, কিন্তু অ্যানা এবার তার ফাঁদে পা না দিয়ে তাকে এড়িয়ে উল্টো দিকে দৌড়াতে থাকে। হঠাৎ বিশাল এক পানির ঢেউ এসে পুরো এলাকা ডুবিয়ে দেয়। তবে অ্যানা তার ছেলেকে আঁকড়ে ধরে পানির ওপর ভেসে ওঠে। অ্যানা জিনকে সাহায্য করে যাতে সে বিল্ডিংয়ের ভেতরে ঢুকতে পারে, কিন্তু অ্যানা যখন ভেসে ওঠে সে দেখে জিন তাকে রেখে একাই সামনে এগিয়ে গেছে। অ্যানা তার পিছু নেওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই আরেকটি বিশাল ঢেউ আছড়ে পড়ে। সে দেখে জিন পানিতে হাবুডুবু খাচ্ছে এবং প্রায় ডুবে যাচ্ছে। অ্যানা কালবিলম্ব না করে ছেলেকে বাঁচাতে পানিতে ঝাঁপ দেয়, কিন্তু তাড়াহুড়োয় জিনের ওষুধের ব্যাগটা তার হাত থেকে হারিয়ে যায়। অ্যানা যখন আবার ছেলের দিকে তাকায় দেখে জিন সেখানে নেই, সে উধাও হয়ে গেছে। এরপর অ্যানা জ্ঞান হারায়। দৃশ্য পরিবর্তন হয়, দেখা যায় জো তাকে জ্ঞান ফেরানোর চেষ্টা করছে। এখানে আমরা এক অদ্ভুত জিনিস লক্ষ্য করি, অ্যানার টি শার্টের নম্বর এবার বদলে 787 হয়ে গেছে, অর্থাৎ সে 787 বার এই পরিস্থিতির শিকার হয়েছে। জ্ঞান ফিরতেই অ্যানা জোকে পাত্তা না দিয়ে ছেলের খোঁজে ছুটতে যায়, কিন্তু জো তাকে আটকে দেয় এবং নিজের ফোনে একটি ছবি দেখায়। ছবিতে দেখা যায় জিন ভিড়ের মধ্যে দিয়ে হেঁটে ছাদের দিকে যাওয়ার সিঁড়ির কাছে যাচ্ছে। জো অ্যানাকে শান্ত করার চেষ্টা করে বলে যে তাদের সিকিউরিটি টিম জিনকে খুঁজছে এবং তারা তাকে পেয়ে যাবে, কিন্তু অ্যানা তার কোনো কথাই শোনে না। সে জেদ ধরে যে যতক্ষণ জিনকে না পাচ্ছে সে নিজেই খুঁজবে। জো জোর করে তাকে ছাদের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে অ্যানা তার হাত থেকে বন্দুক ছিনিয়ে নেয়। সে জোয়ের দিকে বন্দুক তাক করে ছেলের অবস্থান জানতে চায়। জো উত্তর দিতে যাবে, ঠিক এমন সময় গ্যাস পাইপ ফেটে বিস্ফোরণ হয়। অ্যানার ভারসাম্য নষ্ট হয়ে সে নিচে পানির দিকে পড়ে যেতে নেয়, কিন্তু শেষ মুহূর্তে জো তার হাত ধরে ফেলে। ঠিক এই সময় আমরা দেখি তার টি শার্টের নম্বর আবার বদলে 1931 হয়ে গেছে। ঝুলে থাকা অবস্থায় জো আবারও দাবি করে যে সে জিনের ব্যাপারে কিছুই জানে না, কিন্তু অ্যানা তাকে আর বিশ্বাস করে না। সে জোয়ের হাত ছেড়ে দিয়ে সোজা পানিতে ঝাঁপ দেয়। অ্যানা আবার বিল্ডিংয়ের ভেতরে প্রবেশ করে এবং নিজেকে 10 তলায় আবিষ্কার করে। সে লিফটের কাছে গিয়ে জোরে জোরে দরজায় আঘাত করে জানতে চায় ভেতরে কেউ আছে কিনা। ভেতর থেকে তখন এক বাচ্চা মেয়ের কণ্ঠস্বর ভেসে আসে। মেয়েটির নাম জি। জি অবাক হয়ে জিজ্ঞেস করে অ্যানা কি করে জানল যে সে লিফটের ভেতরে আটকে আছে। অ্যানা নিজেও অবাক হয়, আসলেই তো সে জানল কি করে, কিন্তু সে প্রশ্নটা এড়িয়ে যায়। অ্যানা পানির নিচে ডুব দিয়ে লিফটের দরজা খোলার চেষ্টা করে, কিন্তু হঠাৎ হার্ট অ্যাটাক হয়, সে সেখানেই মারা যায়। এর পরের দৃশ্যেই দেখা যায় অ্যানা আবার জীবিত হয়ে উঠেছে। সে আবারও লিফটের দরজায় নক করে। সে জিকে বলে যে সে দরজা খোলার সরঞ্জাম আনতে যাচ্ছে এবং শিগগিরই ফিরবে। এবার লক্ষ্য করলে দেখা যায় তার টি শার্টের নম্বর বদলে 47 হয়ে গেছে। অ্যানা একটি কাঠের টুকরো নিয়ে আসে এবং সেটার সাহায্যে লিফটের দরজা ফাঁক করে জিকে উদ্ধার করে। এরপর অ্যানা জিকে পাশের একটি ফ্ল্যাটে নিয়ে যায়, তার ভেজা কাপড় বদলে দেয় এবং তাকে শান্ত করে নিরাপত্তা দেয়। অ্যানা জিকে জানায় যে তার দাদু ভালো আছেন এবং নিজের ফ্ল্যাটেই আছেন। এই কথা শুনে জি চমকে ওঠে। সে জিজ্ঞেস করে অ্যানা কি করে জানল যে সে তার দাদুর কাছেই যাচ্ছিল। অ্যানা নিজেও বিভ্রান্ত হয়ে পড়ে। সে বলে সে নিজেও জানে না এই তথ্যটা তার মাথায় কিভাবে এলো। ঠিক সেই মুহূর্তে অ্যানার পাশের ঘরে একটি পুরনো দৃশ্য দেখতে পায়। সেই মুহূর্তটি যখন সে সুগার অ্যাটাক থেকে বাঁচাতে ছেলেকে জুস খাওয়াচ্ছিল। অ্যানা ফিরে এসে জিকে জানায় সে চলে যাচ্ছে। সে জিকে তার সাথে আসার জন্য এবং দাদু দিদাকে ছেড়ে আসার জন্য বোঝানোর চেষ্টা করে, কিন্তু জি রাজি হয় না। সে তার দাদু দিদার কাছেই থাকতে চায়। ঠিক তখন জিয়ের দিদা অ্যানার হাতে এক বোতল জুস তুলে দেয় এবং বলে এটা তোমার ছেলের জন্য। অ্যানা ভীষণ অবাক হয়। এই বৃদ্ধা কি করে জানলেন যে জিনের ডায়াবেটিস আছে এবং তার জুস দরকার? কিন্তু অ্যানা আর প্রশ্ন না বাড়িয়ে জুসের বোতলটি নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। বাইরে আসতেই আবার জোয়ের সাথে দেখা হয়। জো জানায় যে সিকিউরিটি টিম বিল্ডিংয়ে পৌঁছে গেছে এবং জিনকে না পাওয়া পর্যন্ত তারা তল্লাশি চালাবে। এই কথা শুনে অ্যানার পুরনো একটি মুহূর্ত মনে পড়ে যায়। যখন সৈন্যরা তার ছেলে জিনকে ইনজেকশন দিয়েছিল তখন সে বাহানা করে তাকে নিজেই জিনকে খুঁজে বের করতে হবে। সে বলে যে জিনকে জুস খাওয়ানো জরুরি, নইলে তার আবার সুগার অ্যাটাক হতে পারে। জো তার পিছু নেয়। সে বলে যে অ্যানার কথায় তার কোনো বিশ্বাস নেই। সে অ্যানাকে জানায় যে জিন তাকে ছেড়ে নিজেই চলে গিয়েছিল। সে প্রশ্ন করে কোনো বাচ্চা কেন এমন করবে।
এ কথা শুনে অ্যানা ভেঙে পড়ে। সে বলে ঠিক এই কারণেই সে তাকে খুঁজতে চায়। সে স্বীকার করে যে এর আগেও সে তাকে খুঁজতে ব্যর্থ হয়েছিল। এখানেই পরিষ্কার হয়ে যায় যে এসব কিছুই সেই এক্সপেরিমেন্ট বা পরীক্ষা যার ব্যাপারে অ্যানা আগের মিশনের সময় বলেছিল। সে বলেছিল যে সে একজন মাকে তার সন্তানকে খুঁজতে দেবে এবং তার পথে অনেক বাধা সৃষ্টি করা হবে। এখন এটা স্পষ্ট হয়ে যায় যে অ্যানার টি শার্টে বদলাতে থাকা নম্বরটি আসলে তার প্রচেষ্টার বা অ্যাটেম্পটসের সংখ্যা। এটা শুনে অ্যানার জিনের কথা মনে পড়ে যায়। সেই মুহূর্তটা যখন জিন বলেছিল যে সেও একটা স্বপ্ন দেখেছে। সে স্বপ্নের ছবি এঁকেছিল এবং অ্যানাকে তার আঁকা ছবি দেখাতে চেয়েছিল। সেই সময় অ্যানা ফোনে ব্যস্ত ছিল এবং সে জিনের আঁকা ছবি দেখতে মানা করে দিয়েছিল। অ্যানার মনে পড়ে যখন সে ছবিটা দেখেনি তখন জিন বলেছিল যে সে তার ফোনে পাঠিয়ে দিয়েছে। অ্যানা তার ফোন বের করে, সে ছবিটা চেক করে এবং অবশেষে ড্রয়িংটা দেখে নেয়। এটা দেখে অ্যানা চমকে যায়। জিন তার ছবি এঁকেছিল এবং তার পেছনে একটা হেলিকপ্টার আঁকা ছিল। এটা সেই দৃশ্য যখন অ্যানা আগে জিনকে ছেড়ে হেলিকপ্টারে বসেছিল। তার সেই মুহূর্তটা মনে পড়ে যখন জিন ফ্ল্যাটের আলমারির ভেতরে লুকিয়েছিল। এটা ভাবতেই অ্যানা দ্রুত ফ্ল্যাটের দিকে দৌড় দেয়। সে এই আশায় আলমারিটি খোলে যে জিন ভেতরেই থাকবে, কিন্তু তখনই সৈন্যরা তার উপর হামলা করে দেয়। তারা তাকে অজ্ঞান করে ফেলে। অ্যানার যখন জ্ঞান ফেরে তখন সে ওষুধের ঘোরে ছিল। সেখানে উপস্থিত জো তাকে জানায় যে জিনকে খুঁজে পাওয়া মাত্রই তারা তাকে পুরোপুরি সজাগ করে তুলবে। এখন তাকে ছাদে নিয়ে যাওয়া জরুরি যাতে মিশনটি শেষ করা যায়। অ্যানা তাকে জানায় যে সৈন্যরা তাকে ধোঁকা দিচ্ছে। সে বলে ছাদে পৌঁছানো মাত্রই তাকে মেরে ফেলা হবে। এটা শুনে জোয়ের সেই মুহূর্তটার কথা মনে পড়ে যায় যখন তাকে গুলি করা হয়েছিল। এখন সে সত্যিটা জানতে চায়, তাই সে সৈন্যদের ওপর আক্রমণ করার সিদ্ধান্ত নেয়। জো সৈন্যদের সাথে লড়াই করে এবং তাদের মেরে ফেলে, কিন্তু শেষ সৈন্যটি তাকে ধরে ফেলে এবং তাকে মেরে ফেলতে উদ্যত হয়। ঠিক সেই মুহূর্তে অ্যানা তাকে সাহায্য করে। সে ওই সৈন্যকে গুলি করে এবং তাকে শেষ করে দেয়। এর ফলে জো বেঁচে যায়। তাকে একটি বিশেষ পদার্থ ইনজেক্ট করা হয় যার ফলে তার পুরোপুরি জ্ঞান ফিরে আসে। এরপর অ্যানা জোয়ের সাথে বসে এবং তাকে সব কিছু খুলে বলে। সে বলে প্রথমবার যখন সে জিনকে ছেড়েছিল তারপর থেকে প্রতিটি প্রচেষ্টায় জিন গায়েব হয়ে যেত। সে এটাও জানায় যে এখন সে জোয়ের সাথে যে কথাগুলো বলছে ঠিক একই রকম কথাবার্তা আগেও হাজার হাজার বার হয়েছে। এটা শুনে জোয়ের পুরনো সব স্মৃতি মনে পড়তে শুরু করে। সে দেখতে পায় যে কিভাবে সে বহুবার অ্যানার সাথে মিলে সিকিউরিটি টিমের বিরুদ্ধে লড়াই করেছিল। অ্যানা আরও বলে যে জিন শুরু থেকেই সব জানত, সেই কারণেই সে প্রতিবার উধাও হয়ে যেত। সে চাইতো না যে তার মা তাকে আবারও ছেড়ে চলে যাক। অ্যানা বলে যখনই জিন ভয় পায় বা রেগে যায় সে আলমারির ভেতরে লুকিয়ে পড়ে। প্রতিবার যখন সে তাকে খোঁজার চেষ্টা করত সিকিউরিটি টিম তাকে আটকানোর চেষ্টা করত, ঠিক যেমনটা প্রথমবার তারা জিনকে তার কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল। অ্যানা বলে যদি সে এবার জিনের কাছে চলেও যায় তবুও হতে পারে জিন তাকে দেখতেই চাইবে না, কারণ তার মনে হয় যে তার মা তাকে আগেই ছেড়ে দিয়েছিল যখন সে তাকে ল্যাবের সৈন্যদের হাতে তুলে দিয়েছিল। জো তাকে বোঝায় যে তার এই ধারণা ভুল। সে বলে জিন যতই হাজারবার হারিয়ে গিয়ে থাকুক না কেন, এর মানে এই নয় যে সে তার মাকে ঘৃণা করে, বরং সে অপেক্ষা করছে যেন তার মা তাকে খুঁজতে খুঁজতে সেখানে পৌঁছায়। এটা অ্যানাকে সাহস যোগায়। সে বলে যে তার ছেলেকে খুঁজে বের করা উচিত এবং হার মানা উচিত নয়। এরপর দেখানো হয় যে অ্যানা তার 2,14,999তম প্রচেষ্টায় রয়েছে। সে জলের নিচে সিকিউরিটি টিমের সৈন্যদের সাথে লড়াই করে। তারা তাদের হারিয়ে দেয় এবং দ্রুত ছাদের দিকে এগিয়ে যায়। সেখানে সে একটা বন্ধ আলমারি দেখতে পায়। অ্যানা সেটা খোলার জন্য এগিয়ে যায়। অ্যানা আলমারিটা খোলে এবং ভেতরে জিনকে পায়, কিন্তু সে অজ্ঞান অবস্থায় ছিল। সে তাড়াতাড়ি তাকে জুস পান করায়, কিন্তু তার জ্ঞান ফেরে না। অ্যানাকর পাশে বসে পড়ে। সে কাঁদতে কাঁদতে তার কাছে ক্ষমা চায়। সে বলে যে হয়তো জিনের মনে হয়েছে তার মা তাকে ছেড়ে চলে গেছে। তখনই জিনের জ্ঞান ফিরে আসে। সে অ্যানাকে বলে যে সে তাকে ছেড়ে যায়নি। সে তাকে মনে করিয়ে দেয় যে অ্যানাই জিনকে বলেছিল আলমারিতে লুকিয়ে তার জন্য অপেক্ষা করতে। এই মুহূর্তে অ্যানার প্রথমবারের সেই স্মৃতি মনে পড়ে যায় যখন সে জিনকে বিদায় জানিয়েছিল। গল্পটা পিছনের দিকে যায় সেই মুহূর্তে যখন স্পেসশিপের ধ্বংসাবশেষ অ্যানার শিপের সাথে ধাক্কা খেয়েছিল। সেখানে দেখানো হয় যে অ্যানার পেটে স্র্যাপনেল বা বিস্ফোরণের টুকরো লেগেছিল। এরপর অ্যানা মিশন হেডকে বলে যে সেই মায়ের ভূমিকা পালন করবে, যে তার সন্তানকে খোঁজার চেষ্টা করবে। তার বিশ্বাস ছিল যে এভাবেই সে মানবজাতির মধ্যে মাতৃত্বের প্রবৃত্তি বা ম্যাটার্নাল ইনস্টিংক্ট জাগিয়ে তুলতে পারবে। এরপর অ্যানাকে মেশিনের সাথে যুক্ত করা হয়। তার মেমোরি ডেটা বের করা হয়। তারপর সেটা জিনের মেমোরি ডেটার সাথে মিশিয়ে দেওয়া হয়, যা আগেই তার মস্তিষ্ক থেকে নেওয়া হয়েছিল। এরপর অ্যানা এক্সপেরিমেন্টের একাধিক প্রচেষ্টা শুরু করে। এক্সপেরিমেন্টের ভেতরে অ্যানা জিনের সাথে করা তার চুক্তির কথা ভুলে গিয়েছিল। এখন জিন তাকে সবকিছু মনে করিয়ে দেয়। ঠিক তখনই ল্যাবের সৈন্যরা সেখানে পৌঁছে যায়। অ্যানা তার পকেট থেকে সাঁতারের গগলস বের করে। সে গগলসটা জিনকে দেয় এবং তাকে পড়তে বলে। সে জিনকে বলে জলে ঝাঁপ দিতে।
এরই মধ্যে অ্যানা ল্যাবের সৈন্যদের ওপর আক্রমণ করে। সে তাদের আটকায় যাতে তারা তার ছেলেকে নিয়ে যেতে না পারে। সে জিনকে বলে তাড়াতাড়ি জলে ঝাঁপ দিতে। সে তাকে জানায় যে সেও তার পেছনে ঝাঁপ দেবে। জিন তার কথা মেনে নেয় এবং জলে ঝাঁপ দেয়। ঠিক সেই মুহূর্তে ল্যাবের সার্ভার ক্র্যাশ করে। পুরো এক্সপেরিমেন্ট থেমে যায়। এভাবেই জিন ল্যাবের প্রোগ্রামকে হারিয়ে দেয়। সে নিজেকে এক্সপেরিমেন্ট থেকে মুক্ত করে নেয়। অ্যানাও জলে ঝাঁপ দেয়। সে সাঁতরে জিনের কাছে পৌঁছে যায়। তখনই উঁচু উঁচু ঢেউ তাদের দিকে আসতে থাকে। অ্যানার জিনের ডাইভিং ট্রেনিংয়ের কথা মনে পড়ে। সে জিনকে বলে যে এখন তারা দুজনে একসাথে জলের নিচে ডুব দেবে। ঠিক সেই মুহূর্তে একটা বিশাল ঢেউ তাদের কাছে পৌঁছায়। তারা দুজনেই জলের নিচে তলিয়ে যায়। এভাবেই অ্যানা এবং জিনের জীবন শেষ হয়ে যায়। এর সাথেই পুরো মানবজাতির সমাপ্তি ঘটে। এখানেই সিনেমাটি শেষ হয়।